সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ রাইজাউল করিম নবম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে রসায়নের আজকের লেসনটা আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তোমরা যারা আমাদের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে বা করতেছ, তারা অত্যন্ত মনোযোগ সহকারে খাতা এবং কলম নিয়ে বসে যাও, এবং যারা এখন অংশগ্রহণ করতে পারোনি তারা খুব দ্রুত আমাদের এই অনলাইন ক্লাসে যোগ দাও। তো চলো, আমাদের এই পঞ্চম অ্যাসাইনমেন্টের মূল বিষয়গুলো ছিল কেমিস্ট্রি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে রসায়নের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। তাহলে আমরা দেখো, বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের একটি শাখা কি? বিজ্ঞানের একটি শাখা রয়েছে, সেই শাখাটির নাম হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স যাকে বলা হয় ইংরেজিতে। তাহলে দেখো, এই যে প্রাকৃতিক বিজ্ঞানটা এগুলা কি? প্রাকৃতিক বিজ্ঞানটা কি? তাহলে দেখো, সেটা হচ্ছে কিছু যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্পর্কে যদি কোনো কিছু বোঝা বা তার কোনো ব্যাখ্যা দেওয়া অথবা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞান। তাহলে প্রশ্ন হতে পারে, প্রাকৃতিক বিজ্ঞান বলতে আমরা কি বুঝে থাকি বা প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি? তাহলে দেখো, তাহলে বিজ্ঞানের একটি শাখা হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান। আর এই প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে কি যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্পর্কে জানা, বোঝা বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, বা এটাই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। রসায়ন হচ্ছে তেমনি প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা। রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা দেখো, বিজ্ঞানের একটি শাখা হচ্ছে প্রাকৃতিক, এবং প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা হচ্ছে রসায়ন। তাহলে আমরা বুঝতে পারলাম, বিজ্ঞানের একটি শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। অনেকগুলো শাখা, বিজ্ঞান অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকে, তার একটি শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে গবেষণা অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটি শাখা হচ্ছে কি রসায়ন। তাহলে রসায়ন সেখানে কি পদার্থের ধর্ম, পদার্থের গঠন, পদার্থের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে যে শাখায় বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়ে থাকে, আমরা তাকে বলতে পারি রসায়ন। সেই শাখাটা হচ্ছে কি রসায়ন। আমাদের দৈনন্দিন জীবনে এই রসায়নের বিষয়টির গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে দেখো, আমরা প্রশ্ন করতে পারি, তাহলে কি প্রশ্ন করতে পারি, রসায়নের বিষয়ে কি কি বিষয় সাধারণত আলোচিত হয়? পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের পরিবর্তন ইত্যাদি নিয়ে সাধারণত কি করা হয়ে থাকে? এই রসায়নে আলোচনা করা হয়। যেমন কয়লা একটি পদার্থ, কয়লা একটি কি পদার্থ, কয়লার ভিতরে কি রয়েছে আমরা জেনেছি এর আগে ইতিমধ্যে, কয়লার ভিতরে রয়েছে কার্বন দ্বারা এই কয়লা। এখানে কার্বনের মধ্যে বা কয়লার মধ্যে কার্বন পরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে, কিভাবে অবস্থান করে, কিভাবে কয়লা পুড়ালে আবার দেখো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এই ধরনের আলোচনা করা হয় এই রসায়নে। তাছাড়া পদার্থ তা জীব বা জড় যাই হোক না কেন, পদার্থের মধ্যে যা কিছু আছে তাই হচ্ছে রসায়নের আলোচিত বিষয়। আচ্ছা দেখো, বা আলোচনার বিষয় আমরা বলতে পারি, প্রাকৃতিক বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে যেমন দেখো,
পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, অণুজীববিদ্যা, জ্যোতির্বিদ্যা, মৃত্তিকাবিদ্যা ইত্যাদি এরকম অসংখ্য কি রয়েছে, অসংখ্য শাখা রয়েছে। তাহলে দেখো এখান থেকে একটা আমরা প্রশ্ন ফাইন্ড আউট করতে পারি, সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান কতগুলো শাখার নাম লেখো, বা কোনগুলো প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। তাহলে আমরা বলতে পারি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, অণুবীজবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং মৃত্তিকাবিদ্যা। তাহলে দেখো এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের। তাহলে রসায়নের পরিচিতি নিয়ে আমরা আলোচনা করছি, সেহেতু আমরা পদার্থবিজ্ঞান বা ওইদিকে আমরা যাচ্ছি না। আমরা রসায়নের যেসব রসায়নের পরিচিতি, মানে কোন কোন বিষয়গুলো সাধারণত রসায়নে পঠিত হয় বা আলোচিত হয়, গবেষণা করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে আমরা যে খাবার খাচ্ছি বা তোমরা যে খাবার খাচ্ছ, তাই না? তাহলে এই খাবারের মধ্যে কি কি আছে, কি কি পদার্থ রয়েছে, কি কি গুণগত মান রয়েছে, এইসব বিষয় হচ্ছে রসায়নের গবেষণা। আবার দেখো তুমি একটি বাইসাইকেল চালাচ্ছ অথবা একটি ফনিক সাইকেল চালাচ্ছ, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই সাইকেলটির উপর মরিচা পড়ছে। তাহলে এই মরিচা কেন পড়লো, কি জন্য এই মরিচা পড়লো, এগুলোই হচ্ছে রসায়নের বিষয়। এই বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন কোথাও না কোথাও এই মরিচা পড়েছে। এই বিশ্ব সৃষ্টির শুরু থেকেই এই রসায়নের গবেষণার যাত্রা শুরু হয়েছে। তবে সম্ভবত যেদিন দুটি পাথরকে মানুষ বসে আগুন জ্বালাতে শিখেছিল, তোমরা হয়তো জেনেছ প্রাচীনকালের মানুষ পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে তারা কি করতো, আগুন জ্বালাতো। দুটি পাথরে বসা দিয়ে আগুন জ্বালাতো। কেন এই পাথরে বসা দিলে আগুন জ্বলে, এই যে একটি রহস্য গঠন করেছিল সেই প্রাচীন কাল থেকেই মানুষ। সেই থেকেই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। এরপর আসছে প্রাগৈতিহাসিক যুগ, সেখানে সৃষ্টি হয়েছিল ধাতু নিষ্কাশন। এগুলো কিন্তু রসায়নের বিষয়। মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ এবং সুগন্ধ জাতীয় যে দ্রব্যগুলা ইত্যাদি তৈরি মানুষ শিখেছিল সেই প্রাগৈতিহাসিক যুগ। এগুলোও কিন্তু আমাদের সেই রসায়নের বিষয়। এ পর্যন্ত তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রথম ব্যবহৃত যে ধাতু তা হচ্ছে স্বর্ণ, গোল্ড। তাহলে দেখো এটিও কিন্তু একটি রসায়নের গবেষণার বিষয়। তাহলে আমরা জানলাম মানুষের ব্যবহৃত, প্রশ্ন যদি হতে পারে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি, তাহলে মানুষের ব্যবহৃত প্রথম ধাতুটি হচ্ছে কি, স্বর্ণ, সোনা। এছাড়াও আরো বেশ কিছু ধাতু মানুষের প্রাচীনকালে আবিষ্কার করেছিল, সেটি হচ্ছে তামা, মানে কপার, রূপা, টিন, এসব ধাতু সেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ ব্যবহার করে। খ্রিস্টপূর্ব প্রায় 3500 অব্দের দিকে কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করা করে এই দুটি তরলকে একত্রে মিলিয়ে মিশ্রণকে ঠান্ডা করে আবার মানুষ তৈরি করেছিল সংকর। তাহলে দেখো এই যে বিষয়গুলো, বিভিন্ন ধাতুর মিশ্রণ, বিভিন্ন ধাতু থেকে সংকর ধাতু তৈরি, তারপরে হচ্ছে বিভিন্ন উদ্ভিদ
থেকে সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি করা, মানুষ যে আমরা খাবার খাই, এই খাবারের গুণগত মান, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের রসায়নের পরিচিতি। তারপরে পদার্থের স্ট্রাকচার, গঠন, ধর্ম, বৈশিষ্ট্য, এই পদার্থের কি গুণ, এর সাথে বিক্রিয়া করে এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, এগুলো হচ্ছে আমাদের যে বিশ্ব যে শাখার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে, তাই মূলত কি রসায়ন। মানে রসায়নের পরিচিতি আমাদের মোটামুটি হয়ে গেছে, আরো অনেক রয়েছে। তবে দেখো এই সংকর, এই যে তারা এই কপার এবং টিন, কপার এবং টিন দুটি ধাতুকে যারা মিশ্রণ করে যে সংকর ধাতু তৈরি করেছে, তাহলে এই সংকর ধাতু ব্রোঞ্জ নামে পরিচিত। আমরা এটাকে ব্রোঞ্জ নাম শুনিনি, আমরা অবশ্যই শুনেছি। এই ব্রোঞ্জ নামে এই সংকর ধাতু পরিচিত। এই এই তাহলে এই ব্রোঞ্জ দিয়ে কি করতো, পূর্বে মানুষ তৈরি করলো কি করতো, এই ব্রোঞ্জ দিয়ে কি করতো, ভালো ভালো অস্ত্র এই ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। তখনকার মানুষ কিন্তু শিকার করতো, পশু শিকার করতো বিভিন্ন ধরনের বন জঙ্গলে, তাই না? এই বিভিন্ন অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তারা কি করতো, এই পশুগুলা শিকার করতো। শুধু পশু শিকারই করতো না, বিভিন্ন পাহাড়ের পাদদেশে বিভিন্ন ইয়ের মধ্যে তারা কি করতো, ফসল ফলাতো। তারপরে হচ্ছে জ্বালানি সংগ্রহ করার জন্য তারা কি করতো, কাঠ সংগ্রহ করতো, জ্বালানি কাঠ কেটে আনতো বন থেকে। তাহলে এই যে যন্ত্র দিয়ে তারা এইসব কাজগুলো করে থাকে। এই ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় কিছু তখন পদার্থ ছিল। আচ্ছা, তাহলে তাহলে দেখা যায় যে এই যে ব্রোঞ্জটা আবিষ্কার তখন করেছিল, তাদের এই নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে তারা ব্যবহার করতো, তাহলে এই ব্রোঞ্জটা তখনকার মানুষের কি ছিল, জীবনে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ছিল, ঠিক না? তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে রসায়নের। তাছাড়া প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা তারা করতেন। প্রায় খ্রিস্টপূর্ব 380 শতাব্দীর দিকে গ্রিক দার্শনিক, কি দার্শনিক নাম বললাম, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তোমরা বইয়ের মধ্যে নামটা অবশ্যই দেখতে পাবে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন প্রত্যেক পদার্থকে ভাঙলে ডেমোক্রিটাস তিনি বলেছিলেন প্রত্যেক পদার্থকে ভাঙলে এবং অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি পাওয়া যাবে, কণা পাওয়া যাবে, যাকে আর কি করা যাবে না, ভাঙা যাবে। তাহলে ডেমোক্রিটাসের ধারণাটা কি ছিল, এই যে বিভিন্ন ধরনের পদার্থ আমরা, এই যে রাসায়নিক পদার্থের গঠন নিয়ে আমরা বলেছি, যে রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এই গঠনে ডেমোক্রিটাস 380 খ্রিস্ট, কত এই শর্টটা মনে রাখবে, 380 খ্রিস্টপূর্বে ডেমোক্রিটাস ধারণা দিয়েছিলেন যে পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আর কি করা যায় না, ভাঙা যায় না। তিনি এর নাম দেন হচ্ছে অ্যাটম। শব্দটির অর্থ হচ্ছে অবিভাজ্য বা ইন্ডিভিজুয়াল। তার মানে অ্যাটম নামকরণ কে করেছিলেন, অ্যাটম নামকরণ করেছিলেন ডেমোক্রিটাস। এর শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অ্যাটম অবিভাজ্য, তার মানে এই পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, একে কি করা যায় না, আর ভাঙা যায় না। প্রায় একই সময় ভারতীয় কোনো দার্শনিক যারা ছিলেন, তারা কি করতেন, এই ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন। এই ধারণাগুলোর কোনো কি ছিল না, পরীক্ষামূলক ভিত্তি তখন ছিল না। এরপরে অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন। কে ডেমোক্রিটাসের ধারণার বিরোধিতা করেন? কে? বিজ্ঞানী অ্যারিস্টটলের জন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি পানি, ওই সময়ে তারা কি মনে করতেন, যে
সকল এই যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো কি মাটি, পানি, বায়ু মানে বাতাস মিলে। তাহলে এই ডেমোক্রিটাসের পরে অ্যারিস্টটলের যে ধারণায় মানুষ মনে করত যে পৃথিবীতে যত রকমের বস্তু রয়েছে, পদার্থ রয়েছে, তারা কি করত? তারা মনে করত এই পদার্থগুলো মাত্র কয়েকটি জিনিস, যেমন মাটি, আগুন, পানি, বাতাস, এগুলো মিলে তৈরি। এর ফলে অ্যাটম, এই যে অবিভাজ্যের যে বিষয়গুলো, এই বিষয়গুলো ওই সময়ের যে বৈজ্ঞানিকগুলো ছিল বা গবেষক যারা ছিল, তারা এই ধারণাটা, ডেমোক্রেসির ধারণা, তারা মানে। তারপরে আসলো প্রাগৈতিহাসিক যুগ, আগে ছিল প্রাচীন যুগ, প্রাগৈতিহাসিক যুগ, তারপরে আসলো আমাদের মধ্যযুগ। এই মধ্যযুগে সাধারণত মধ্যযুগে আমরা যতটুকু জেনেছি, মধ্যযুগে যেমন আরব দেশের যে দার্শনিক, তারা অত্যন্ত পণ্ডিত ছিল, অত্যন্ত মেধাবী ছিল। এই সময় তারা মুসলিমদের দার্শনিক যারা ছিল, এই মুসলিম দার্শনিকগণ কি করেছিল? কপার, টিন, সীসা এবং স্বল্প মূল্যের যে ধাতু থেকে তারা সোনা তৈরি করত, তারপরে তৈরি করার চেষ্টা করেছিল। তাদের আরেকটি চেষ্টা ছিল এরকম, এমন একটি মহাঔষধ তৈরি করা যায় কিনা যা খেলে মানুষের আয়ু অনেক গুণ বেড়ে যায়। এই চেষ্টাটা ছিল মধ্যযুগে মুসলিম দার্শনিকরা এই চেষ্টা করেছিল। এখনকার সময়ে মানে এমন একটা মহাঔষধ তারা মানে তৈরি করার জন্য চেষ্টা করেছিল যে এই মহাঔষধ খেলে মানুষের আয়ু বা অনেক বছর বাঁচবে, এরকম তারা চেষ্টাও করেছিল। কিন্তু সে চেষ্টা কি তা সফল হয়নি। তারা অনেক পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন এই বিষয়ে। ফলে তারা স্বর্ণ বা সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে অনেক অনেক সুন্দর সুন্দর পদার্থ তারা সৃষ্টি করেছে। এগুলো কিন্তু রসায়নেরই একটি গবেষণার বিষয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো। মূলত এগুলো ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। তাহলে রসায়নের গবেষণার মাধ্যমে তারা কি করেছিল? তারা বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টি করত, তারা বিভিন্ন ধরনের ঔষধ বানানোর চেষ্টা করত, যে ওষুধগুলো মহাঔষধ আয়ু বৃদ্ধি করার জন্য। তাহলে বুঝলাম যে রসায়নের পরিস্থিতি অনেক উন্নতি। মধ্যযুগীয় আরবের রসায়নের চর্চাকে আলকেমি বলা হয়। তাহলে মধ্যযুগে যখন গবেষকরা যে রসায়ন চর্চা করত, তারা এই অবস্থাকে বলা হয় আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। মানে আরব দেশ থেকে তারা এই গবেষণা করতো। আলকেমি থেকে আলকেমিস্ট শব্দটি এসেছে। আর এই আলকেমি শব্দটি এসেছে কোথা থেকে? আলকেমি শব্দটি এসেছে আলকিমিয়া থেকে। কিসের থেকে? আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। সেটা বুঝতে পেরেছ? তাহলে আলকেমি এসেছে আলকিমিয়া থেকে এবং আলকিমি শব্দটি এসেছে কিমি শব্দ থেকে। অর্থাৎ কেমি, কেমি শব্দ থেকেই সাধারণত এখান থেকে কেমিস্ট্রি শব্দ, এখান থেকেই কেমিস্ট্রি শব্দের তাহলে এর বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। তাহলে রসায়ন, দেখো রসায়নের শব্দটি আমরা কোন যুগে পেয়েছি? মধ্যযুগে। আরব দার্শনিকরা এই আলকেমি থেকে এসে আলকিমিয়া থেকে, আর আলকেমি এসেছে কিমি থেকে, আর কিমি থেকেই উৎপত্তি হয়েছে কেমিস্ট্রি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন। বাংলা প্রতিশব্দ কি? রসায়ন। তাহলে আমাদের রসায়নের যে পরিচিতি, রসায়ন নামকরণ কখন হলো, কেন হলো, কিভাবে হলো, তাহলে আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। এখানে দেখো অনেকগুলো আলোচনা এসে গিয়েছে। আমাদের প্রাচীন যুগের কিছু ইতি কথা আমরা বলেছি।
প্রাগৈতিহাসিক যুগের কথা বলেছি, মধ্যযুগের কথা কিছু বলেছি। এখান থেকে আমরা ফাইন্ড আউট করেছি রসায়ন এবং রসায়নের পরিচিতি এবং রসায়নের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো ছিল এগুলো আমরা। তাহলে এই যে রসায়ন, এই যে আলকেমি, কেমিস্ট্রি যে উৎপন্ন হয়েছে, তাহলে রসায়নের জনক মধ্যযুগে এই যে দার্শনিক, মুসলিম দার্শনিক কে? আলকেমিস্ট জাবির ইবনে হায়ান। তাহলে কি জাবির ইবনে হায়ান, এখানে আমি লিখে দিচ্ছি জাবির ইবনে হায়ান, জাবির ইবনে হায়ান। এই ওনাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, মানে রসায়নের জনক বলা হয়। কাকে কাকে বলা হয় তাকে? জাবির ইবনে হায়ান, জাবির ইবনে হায়ান, এটা মনে রাখবে তোমরা। হ্যাঁ, জাবির ইবনে হায়ানকে রসায়নের জনক বলা হয়ে থাকে। তাহলে দেখো, জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন, মানে বাতাস দিয়ে। তাই তিনি গবেষণা করলো রসায়নের প্রকৃত রহস্য তার কাছে, অগোচরেই থেকে গিয়েছে। তবে রসায়নের প্রকৃত রহস্য সর্বপ্রথম উদ্ঘাটন করেন কে? অ্যান্টনি ল্যাভরসিয়ে। তার মানে আগে যে গবেষকরা মনে করতো যে পদার্থগুলো প্রথমে মনে করতো পদার্থ, তারপরে অ্যারিস্টটল মনে করতো যে এই মাটি, পানি, বায়ু ইত্যাদি দিয়ে সাধারণত এই পদার্থগুলা গঠিত। এই ধারণা জাবির ইবনে হায়ানও ছিল, যার কারণে রসায়নের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু পরমাণু মিলে যে রসায়ন গঠিত, এই যে প্রকৃত রহস্য, এই প্রকৃত রহস্য তারা কেউই উদ্ঘাটন করতে পারেনি। সে আসলো কি? অ্যান্টনি ল্যাভরসিয়ে, তারপরে রয়েল বয়েল, স্যার বেকন, ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্য বিজ্ঞানীরা এই সাধারণত কি করলো? সাধারণত এই রসায়নের যে প্রকৃত রহস্য, এই রসায়নের প্রকৃত রহস্য তারা উদ্ঘাটন করেছে। তাহলে এরকম কে কে দেখো, ল্যাভরসিয়ে আছে, আমরা বললাম ল্যাভরসিয়ে, রবার্ট বয়েল, ফ্রান্সিস বেকন, জন ডাল্টন, অ্যান্টনি ল্যাভরসিয়ে, এই যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীগুলা রসায়নের কি এই প্রকৃত যে রহস্য, এই রহস্যগুলো তারা উদ্ঘাটন করতে পেরেছিল। তাহলে প্রকৃত রসায়নের উদ্ঘাটিত যে সম্পর্কিত বিষয়, এগুলো আমরা পরবর্তীতে জানবো তারা কি করেছিল, কি মতবাদ দিয়েছিল, ডাল্টনের মতবাদ, রাদারফোর্ডের মতবাদ ইত্যাদি মতবাদ যারা দিয়েছিল, এই মতবাদগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করলে তাদের যে কীর্তি, তাদের যে অবদান, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত। তাহলে আশা করি আমরা রসায়নের পরিচয় সম্পর্কে আমি অনলাইনে ক্লাস নিতেছি, অনলাইনে ক্লাসে আছি। তাহলে দেখো, তাহলে রসায়নের পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো রসায়নের পরিধি এবং ক্ষেত্র। রসায়নের যে পরিধি, কি ক্ষেত্রে আমরা রসায়নগুলো প্রয়োগ করে থাকি, দা স্কোপস অফ কেমিস্ট্রি। তার মানে রসায়নের পরিধি, স্কোপস অফ কেমিস্ট্রি বলা হয়। যেখানে পদার্থ সেখানেই রসায়ন। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে, বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন ঘটছে। বায়ুমণ্ডলে কিছু পরিবর্তন অবশ্যই ঘটছে। আমরা যে মাটির উপর বসবাস করছি, মাটির মধ্যেও পরিবর্তন হচ্ছে, মাটির মধ্যেও দিন দিন পরিবর্তন হচ্ছে। শুধু বর্তমান সময় কেন, শুধু অতীতেও এই পরিবর্তন ঘটেছে। এই পৃথিবীর প্রথম যখন জন্ম হয়, তখন পৃথিবী কিন্তু এমন ছিল না। পৃথিবী যখন সূচনা, বৈজ্ঞানিকদের ধারণা, পৃথিবী এমন ছিল না। পৃথিবী কিন্তু দিন দিন গ্রো হচ্ছে, তাই না? তাহলে এই পৃথিবী ছিল একটি উত্তপ্ত একটি খণ্ড, ছিল উত্তপ্ত, পৃথিবী ছিল কি? খুবই উত্তপ্ত। মানুষের সেখানে বসবাস করার কোনো উপযোগিতাই ছিল না। সেখানে ছিল না কোনো বাতাস, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন
সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজার রকমের পদার্থ। ফলে কোটি কোটি বছর এরকম পরিবর্তনের ফলে এই পৃথিবী মানুষের জন্য বসবাসের উপযোগী হয়েছে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু আজ হাজার হাজার কোটি কোটি বছর পরে পৃথিবী বাসের উপযুক্ত হয়েছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে নানা জীব, তাই না? মানুষ সহ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি, আর বৃহৎ উদ্ভিদ প্রাণী। এই যে পদার্থগুলো সৃষ্টি হয়েছে, এই পদার্থগুলোর মধ্যেই রয়েছে রাসায়নিক। আমরা এই পদার্থগুলো রাসায়নিক পদার্থ দিয়ে, তার মানে পৃথিবী থেকে সৃষ্টি থেকে যত রকমের অণুজীব, ব্যাকটেরিয়া, বৃহত্তম ক্ষুদ্রতম যত জীব জড় সৃষ্টি হয়েছে, সব কি রাসায়নিক পদার্থ দিয়ে। এক একটি দেহ, মানব দেহ বলো, এক একটি উদ্ভিদ দেহ বলো, এক একটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। আশা করি বুঝতে পেরেছি। মানে আমাদের দেহ একটি উদ্ভিদ বলো, একটি প্রাণী বলো, কি এক একটি রাসায়নিক বৃহৎ বৃহৎ কারখানা। এখানে প্রতি মুহূর্তেই ঘটে চলেছে রাসায়নিক পরিবর্তন। তোমরা কি বুঝতে পারো না? যেমন আমরা খাবার খাই, খাবার থেকে শক্তি হয়। কিভাবে হয়? কিভাবে হয় আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তনের কাছে। পদার্থ আরেক পদার্থে পরিণত হয়ে যায়, শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক না? তাহলে হচ্ছে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন। আর এই যে রাসায়নিক, আমরা যে আমাদের যে রাসায়নিক পরিবর্তনের কারণে আমরা কি বেঁচে থাকি? সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করেছে আমাদের জীবনের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী, বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী। তুমি যে জামা কাপড় পরছো বা আমরা যে জামা কাপড় পরছি, আমরা যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছি, এই দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছি, চিরুনি দিয়ে মাথা পরি করছি, তারপর হচ্ছে চুলকে সিল্কি করার জন্য আমরা যে প্রসাধনী ব্যবহার করছি, তাই না? অনেক সময় দেখো আমাদের কালো মেয়েরাও কি হয়, ফর্সা হয়ে যায়, যে কেমিক্যাল আমাদের ত্বকের মধ্যে ব্যবহার করছি, তাই না? বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার। এগুলো কি? এগুলো হচ্ছে মূলত কেমিস্ট্রি, রসায়নের অন্তর্ভুক্ত বিষয়। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া দ্বারা এগুলো তৈরি করা যায়। তাছাড়া শুধু তাই নয়, আমরা গোসল করছি, শ্যাম্পু, বিভিন্ন ধরনের সাবান, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ওয়াশরুম, টয়লেট ক্লিনার যাকে বলা হয়ে থাকে, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি রসায়নের অবদান। তাহলে রসায়নের ক্ষেত্রগুলো আমরা আশা করি বুঝতে পারছি অল্প, তাই না? তারপরে দেখো, আমরা জ্বর হলেই যাই ডাক্তার, জ্বর হলেই যাই ডিসপেন্সারিতে ওষুধ কেনার জন্য, না বা প্যারাসিটামল, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি। এটি কিসের ওপর? কিসের মাধ্যমে? এগুলো হচ্ছে রসায়নের অবদান। রসায়নের গবেষণা করে এই যে আমরা ইতিপূর্বে বলেছি যে মৃত্যুর জন্য মহাঔষধ বা আয়ু বৃদ্ধির জন্য মহাঔষধ কিন্তু এই রসায়নেরই অবদান। সেই প্রাগ ইতিহাসে মধ্যযুগের আরব মুসলিমরা করেছিল, মুসলিম দার্শনিক করেছিল। তাহলে এই যে ওষুধপত্র, এগুলো হচ্ছে আমাদের কি? তারপরে দেখো, আমরা বা আমাদের বাবা দাদাদের কাছে শুনেছি যে আগে জমিতে ফসল হতো প্রতি শতাংশ অল্প, জমির উর্বরতা ছিল কিন্তু কম। আর এখন দেখো কত পরিমাণ শস্য, জনগণ অনেক বেড়েছে কিন্তু শস্যের পরিমাণ অনেক বেড়েছে। একটি গাছে অল্প কয়েকদিনে কি হয়, ফল ধরে, ফল আসে, হ্যাঁ, সারা বছরই অনেক সময় ফল ধরে। বিভিন্ন ধরনের আমরা কীটনাশক প্রয়োগ করি, ঠিক না? কীটনাশক প্রয়োগ করে দেখি না? তাহলে এই যে বিভিন্ন ধরনের কীটনাশক এবং সার এবং জমির উর্বরতা বাড়ানোর জন্য পুকুরের মাছ চাষ করি আমরা, মাছের দৈহিক বৃদ্ধির জন্য তাড়াতাড়ি
পুকুরের যে বিভিন্ন জীবাণু যেগুলো ধ্বংস করার জন্য যে সারগুলো আমরা প্রয়োগ করে থাকি, কীটনাশকগুলো প্রয়োগ করে থাকি, ঠিক আছে, এইগুলো কি, এগুলাই হচ্ছে মূলত রসায়নের ক্ষেত্র পরিমাপ, ঠিক না? আগের দিনে মানুষ কি করতো? আগের দিনে মানুষ তোমার হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়তো, তারপরে হচ্ছে ঠেলা গাড়িতে চড়তো, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় যাত্রা যখন করতো তখন বোন টেনে, আমরা শুনেছি দাদাদের কাছে, বোন টেনে তারা কি করতো, এই নৌকা, নদীতে নৌকা নিয়ে তারা অনেক দূর দূর যাত্রা করতো। কিন্তু এখন কি তা করতে হয়? বড় বড় যন্ত্র, বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার, এখন কি আসে নৌকা আনতে হয়? নৌকা আনতে হয়। তার কি করতে হয়, ওই পেট্রোল, ডিজেলের সাথে ইঞ্জিন চালিত যে জমিগুলো আছে, তারা কি করলো, এই ইঞ্জিন চালিত জমি আবিষ্কার করলো। তাহলে ইঞ্জিন চালিত আবিষ্কার করতে জ্বালানি হিসেবে কি লাগে? পেট্রোল, ডিজেল, অকটেন, লনেট, এগুলো ইত্যাদি লাগে, তাই না? প্লেন, জেট প্লেন, এরোপ্লেন, বিমান, এগুলা চালানো তৈরি করলো, এগুলা তৈরি করলো, কিন্তু এগুলো চালানোর জন্য জ্বালানি কি লাগলো? জ্বালানি লাগলো এরকম পেট্রোল, ডিজেল, এগুলা লাগলো, তাই না? তাহলে এগুলা, এই যে সিস্টেমগুলো, সিস্টেম কি রসায়ন। তাহলে বুঝতেই পারছো যে মানব জীবনের অগ্রগতির সামনে পিছনে যা কিছু আছে, রসায়নকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তাই করা যায় না। সত্যি কথা বলতে কি, রসায়নের সত্যি কথা বলতে, দেখো, মানুষের ঘর থেকে বাহির হতে, ঘর থেকে বাহির করে যেদিকে চতুর্দিকে বিস্তীর্ণ চলে যায়, সেদিকে দেখা যায় যে রসায়নের পরিধি, রসায়নের এই যে ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র 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 সীমানা, সত্যি অর্থে গণনা করে শেষ করা যাবে না। আমার হাতে যে কলমটা আছে, কলমটা কি? মার্কার কলম। দাগ দিয়ে কালিটা হচ্ছে রসায়নের একটা উদাহরণ। এই কলম, এই শার্টের রং, এই যে হোয়াইট বোর্ডের এলিমেন্ট, এগুলো সব হচ্ছে আসলে মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু আছে, মূলত এই রসায়নেরই হচ্ছে অবদান। কাজে এই গুরুত্ব, এর ক্ষেত্র বা এর পরিধি বর্ণনা করে শেষ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে দেখো, রসায়নের সাথে বিজ্ঞানের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। বিজ্ঞানের সম্পর্ক রয়েছে অনেক, রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি এন্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। তাহলে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, আমরা পড়েছি জীববিজ্ঞান রয়েছে, পদার্থ বিজ্ঞান রয়েছে, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব, ঠিক তাই না, ইত্যাদি সম্পর্ক শাখা রয়েছে। তাহলে দেখো, এই যে বিজ্ঞানের একটি শাখার সাথে আরেকটি শাখা হচ্ছে, জন্ম যে তোমাদের আজকে পঞ্চম অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ছিল জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি, পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি, গণিতের সাথে রসায়নের সম্পর্ক কি, তা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো, উদ্ভিদ জীববিজ্ঞানের সাহায্যে কিভাবে আমাদের রসায়নের সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে দেখো, সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস যাকে বলা হয় ইংরেজিতে। উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ করে, আমরা জেনেছি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোকের সাহায্যে ক্লোরোফিল উপস্থিতিতে কি করে, এরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কি করে, শক্তি, এনার্জি উৎপন্ন করে, মানে গ্লুকোজ তৈরি করে, ঠিক না? সেই গ্লুকোজ এনার্জি, গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজ কি করে, এই গ্লুকোজ, দেখো, এই গ্লুকোজ তৈরি করে, এটা কিন্তু এক প্রকার শক্তি, সেটা খেলে আমরা কি এনার্জি পাই, সেই গ্লুকোজটা খেলে কিন্তু আমাদের এনার্জি। তাহলে সালোক সংশ্লেষণে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। দেখো, তাহলে এই যে গ্লুকোজ তৈরি করে, এই গ্লুকোজ তৈরি কার সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কি করে, গ্লুকোজ তৈরি। এটা একটি কি প্রক্রিয়া? রাসায়নিক। এটা কি উদ্ভিদ বিজ্ঞান মানে জীব বিজ্ঞানের একটি অংশ, সরি, এটি জীব বিজ্ঞানের একটি অংশ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে দেখো, তাহলে দেখো, উদ্ভিদ বাতাস থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে, তাই না? উদ্ভিদ সূর্যালোকের উপস্থিত সবুজ অংশে ক্লোরোফিলের সাহায্যে কি করে, এই যে এই পানি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে কি করে, গ্লুকোজ তৈরি করে, ঠিক না? গ্লুকোজ তৈরি করে। বিভিন্ন প্রাণীর যে শর্করা, প্রোটিন জাতীয় খাবার খায়, যে গ্লুকোজ প্রোটিন জাতীয় খাবার খায় বা খাবার খায়, শরীরে সেই খাবার ভেঙে গিয়ে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবনে পদার্থ, সমগ্র জীব দেহই রাসায়নিক পদার্থ, ঠিক কিনা? উদ্ভিদ ও প্রাণী দেহে এই সকল রাসায়নিক পদার্থ তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তাই বলা যায় যে এই জীববিজ্ঞানের সাথেও রসায়নের সুগভীর বা সুনিবিড় সম্পর্ক রয়েছে। পদার্থ বিজ্ঞানের সাথেও রয়েছে, এই রসায়ন বিদ্যার চমৎকার সুসম্পর্ক। যেমন চুম্বক, বিদ্যুৎ এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয়, ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারির মধ্যে ব্যাটারি, দেখো, ব্যাটারি পদার্থ বিজ্ঞানের সৃষ্টি, হ্যাঁ। তাহলে দেখো, ব্যাটারির মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সেখান থেকে কি
বিদ্যুৎ উৎপন্ন হয় আর সাধারণত লাইট জ্বলে যায়, তাই না? তাহলে দেখো এই যে পদার্থগুলোর ভিতরে থাকে এটা কিন্তু রসায়নের অবদান। তেল গ্যাস পুড়িয়ে যে শক্তি উৎপাদন করা হয় তা দিয়ে যানবাহন চলে, তাই না? বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে এটাও কি পদার্থ রসায়নের অন্তর্ভুক্ত। তাহলে পদার্থ বিজ্ঞানের অন্তর্ভুক্ত, কিন্তু রসায়ন দিয়ে এটা কি করা হয়ে থাকে, হয়ে থাকে। রসায়নের আবার দেখো পদার্থ বিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন রসায়নের একটি আরেকটি শাখা। ভৌত রসায়ন হচ্ছে পদার্থ রসায়ন বিজ্ঞানের আরেকটি শাখা, যার তত্ত্ব মূলত পদার্থ বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে সাধারণত প্রতিষ্ঠিত। গণিতের সাথেও রয়েছে এই রসায়ন বিজ্ঞানের অত্যন্ত সুনিবিড় সম্পর্ক। আমরা বিভিন্ন ধরনের মূল, গণিতের হিসাব, অনুর সংখ্যা, অনুর ভর ইত্যাদি নির্ণয় করতে গেলে বিভিন্ন বীজগণিতিক অথবা পাটিগণিতিক বা যোগ বিয়োগ ইত্যাদি ধারণার উপর ভিত্তি করে সাধারণত এই রসায়নের হিসাব বিকাশ বা ক্ষুদ্রগতির হিসাব বিকাশ করা হয়ে থাকে। তাই বলা যায় যে এই রসায়নের সাথে গণিতেরও অত্যন্ত সম্পর্ক রয়েছে। তো অনেক আলোচনায় করলাম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেক আলোচনা হয়েছে আমাদের প্রাচীন কাল থেকে শুরু করে প্রাচীন কাল, প্রাগৈতিহাসিক কাল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মধ্যযুগীয় আরব কেমিস্ট্রি কিভাবে তৈরি হলো, রসায়নের পরিধি জানলাম, রসায়নের ক্ষেত্র জানলাম, পরিধি এবং ক্ষেত্র সম্পর্কে জানলাম। সেই সাথে আমরা জানলাম বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই লেকচারটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছ। বাসায় একটু স্টাডি করবে, ঘরের ভিতরে থাকবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার চলে আসবো, এই কামনা করি। সকলকে সুস্থতা রাখুক আল্লাহ তাআলা, এই দোয়া, এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বেগম সুন্দরবনের স্কুলের পক্ষ থেকে সকলকে আবারও অনলাইন ক্লাসে যখন আমরা পার্টিসিপেট করব, সেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।